আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ঘর্ষণ বলের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে জানাতে স্বাগতম। এর আগে আমরা গতদিন ঘর্ষণ বল সম্পর্কিত থিওরি অল্প কিছু ম্যাথ আলোচনা করেছি। আজকে আমরা ঘর্ষণ বল সম্পর্কিত কয়েকটি ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। চলো সবাই ক্লাসে। তো এখানে বলছে একটি ফুটবলকে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। একটি মাঠের ভিতর 50 মিটার দূরত্ব অতিক্রম করা ফুটবলটি থেমে গেল। ফুটবলে ভর দেওয়া আছে আমাদের 500 গ্রাম। মাঠের ঘর্ষণ বল চেয়েছে এবং ফুটবলটি কত সময় পর থামবে এটা বলা আছে আমাদের। তো খেয়াল করো, আমরা প্রথমটার অ্যান্সার করার চেষ্টা করি একটু। তো এই ধরো আমাদের মাঠের ভিতর এখানে আমাদের ফুটবলটা ছিল। হ্যাঁ, ফুটবলটাকে আমরা এখান থেকে কিক করেছি কত, তার আদি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। ঠিক 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে আমাদের ফুটবলটা এখানে এসে থেমে গেছে। হ্যাঁ, আর তাহলে এই যে ফুটবলটাকে থামালো, কে থামালো আসলে অ্যাকচুয়ালি? কিন্তু অন্য কোনো বলতের উপর নাই। তাহলে মাঠের ভিতরে যখন যাবে তখন মাঠের যে মাঠটা আমাদের ফুটবলকে একটা বাধাদানকারী বল প্রয়োগ করতে, যেটাকে আমরা বলছি কি ঘর্ষণ বল। তাহলে আমাদের সেই ঘর্ষণ বলটা চাইছে, মাঠের ঘর্ষণ বলটা কত, ঠিক আছে? তাহলে ফুটবল যাবে কিভাবে? মন্দনে। যেহেতু বেগটা কমে গেছে আমাদের এখানে, তাহলে ফুটবল যাবে কিভাবে? মন্দনে। তাহলে সেই মন্দনটা তৈরি করলো কে? মাঠের ঘর্ষণ বল। দেখো আমাদের তাহলে ম্যাথটা কেমন হবে। তাহলে যে কোনো বলের ফর্মুলা আমরা জানি কি F = ma, তাই তো? তাহলে আমাদের এই যে ফুটবলটার মন্দন তৈরি করবে m ভরের বা 500 গ্রাম ভরের ফুটবল তৈরি করবে কে? ঘর্ষণ বল। তাহলে এটা বের করতে পারলে আমাদের ঘর্ষণ বলটা বের হয়ে যাবে। তাহলে a সমান কি লেখা যায় আমরা জানি, মন্দন বের করতে হবে। তাহলে আমাদের এখানে মন্দন হলে আমাদের সূত্র কি লেখা যায়? u² - v² হলো 2a। ওকে, তাহলে আমাদের এখানে খেয়াল করো, m এর মান 500 গ্রাম 0.5, u এর মান ছিল 30 মাইনাস v এর মান ছিল 0, এখানে s হবে। তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে আমাদের এখানে? 50 মিটার। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের মান যেটা দ্বারা সেটা হলো 994.5 এত নিউটন। ওকে, তাহলে এই পরিমাণ ঘর্ষণ বল ছিল আমাদের মাঠের। এই ঘর্ষণ বলটাই আমাদের এই যে ফুটবলের কি তৈরি করেছে? মন্দন তৈরি করেছে, ঠিক আছে? তাহলে ভরের সাথে ত্বরণ বা মন্দন গুণ করলে আমরা বলের পরিমাণটা পাওয়া যায়। এই হলো আমাদের ঘর্ষণ বল। আশা করি বুঝতে পারছো সবাই। এবার দেখো খ নম্বরে আমাদের এখানে বলেছে যে ফুটবলটি কত সময় পর থামবে। হ্যাঁ, আমরা যে এখান থেকে করছিলাম, তাহলে এই 50 মিটার যাইতে তার কত সময় লাগবে, বা বেগ 30 থেকে 0-তে যাইতে কত সময় লাগবে। তাহলে এখানেও মন্দন হয়েছে আমাদের। তো আমরা জানি বেগ বের করতে হবে, যেহেতু বেগের ফর্মুলাতে v = u, যেহেতু মন্দন হচ্ছে তাহলে v = u - at। শেষ বেগের মান তো আমাদের এখানে 0, তাহলে u মাইনাস হলো at। তাহলে u সমান লেখা যায় at, t সমান লেখা যায় u ভাগ হলো a। ওকে, তো a এর মানে এই যে আমরা এখান থেকে বের করতে পারবো a সমান u² - v² হলো 2s, ঠিক আছে? মানটা যদি আমরা বসাই দিই, তাহলে u এর মান হলো আমাদের 30, এখানে আসে হলো আমাদের 30 মাইনাস 0 তার উপরে স্কোয়ার, মোট অতিক্রম দূরত্ব কত? 50 মিটার। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা দাঁড়ায় হলো 3.33 এত সেকেন্ড। তাহলে ফুটবলটি যখন আমরা কিক করব, কিক করার 3.33 সেকেন্ড পরে আমাদের ফুটবলটা এখানে এসে থেমে যাবে। আশা করি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমরা ম্যাথটা। এবার দেখো আমরা এই ম্যাথটা করার একটু চেষ্টা করি। 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি 0.4 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি রাস্তায় গতিশীল। কত সময় পর গাড়িটি থেমে যাবে এবং কত দূরে গিয়ে গাড়িটি থেমে যাবে। তাহলে রাস্তাটা যেহেতু ঘর্ষণযুক্ত রাস্তা, গাড়িকে আমরা একটা নির্দিষ্ট বেগ দিয়ে ছেড়ে দিয়েছি, তার মানে গাড়ির উপর আমাদের প্রয়োগকৃত কোনো বল নাই। যেহেতু গাড়ির উপর কোনো প্রয়োগকৃত বল নাই, কিন্তু রাস্তায় তো ঘর্ষণ আছে, তাহলে ঘর্ষণের কারণে গাড়িটা কি হবে? একটা সময় থেমে যাবে, তার 36 থেকে কমে 0 হয়ে যাবে বেগটা আমাদের। তাহলে কত সময় পর গাড়িটি থামবে এবং কত দূরে গিয়ে গাড়িটি থামবে, ঠিক আছে? এটা একটু করার চেষ্টা করি আমরা। তো প্রথমে আসো 1 নম্বর যে কোশ্চেনটা আমাদের চাইছে কি, সময় চাইছে আমাদের, ঠিক আছে? তাহলে গাড়িটা চলবে কিভাবে? মন্দনে। গাড়ি চলবে কিভাবে? মন্দনে। তাহলে যেহেতু সময় বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলা হলো এই ফর্মুলাটা আমরা ইউজ করব, v = u - at। শেষ বেগ 0, u এর মান দেওয়া আছে,
টি এর মান বের করতে হবে আমাদেরকে, এ এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো শেষ বেগ যদি আমাদের 0 হয়, ইউ এর মান 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব, ঠিক আছে, এ ইন্টু টি। তাহলে এ টি সমান হলো 10, টি সমান লেখা যায় আমাদের 10 বাই এ। এখন খেয়াল করো, আমাদের দরকার কার মান? এ এর মান। ওকে, এ এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এক সময়ের মান এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে এই যে এখানে তো মন্দনে যাবে গাড়িটা, তাহলে মন্দনটা তৈরি করলো কে? রাস্তার যে ঘর্ষণ বল সেটা কি তৈরি করেছে? আমাদের মন্দনটা তৈরি করেছে। তাহলে দেখো, ঘর্ষণ বল থেকে আমরা কি বের করে নেব? মন্দনটা বের করবো, গাড়ির মন্দনটা বের করবো আমরা। তাহলে এফ কে সমান লেখা যায় এম এ, এফ কে সমান আবার কি লেখা যায়? মিউ কে আর এম এ, ঠিক আছে। এখান থেকে আমাদের দেখো মিউ কে আর মানে আমরা জানি এম জি, এখান থেকে লেখা যায় আমাদের এম এ। তাহলে অতএব আমাদের এখানে এম এম কেটে দেই, তাহলে এ সমান কি লেখা যায়? মিউ কে জি। এ হলো আমাদের মন্দন। ওকে, এখন এই মন্দনের মানটা আমরা কি করবো? এখান থেকে এই সমীকরণে আমরা বসাই দিব। চলো দেখি, তাহলে 1 নং হইতে পাই, তাহলে টি সমান লেখা যায় কি আমাদের 10 বাই এ, এর পরিবর্তে কি বসাবো আমরা? মিউ কে ইন্টু জি। তাহলে মিউ কে এর মান দেওয়া আছে আমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্ক 0.4, জি এর মান যদি আমরা 10ই ধরি তাহলে এটার মান দাঁড়ায় 0.4, তার মানে 2.5 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর বস্তুটা কি হবে? থেমে যাবে। আবার একটু খেয়াল করি, আমরা একটা গাড়ি ছিল 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, রাস্তার ঘর্ষণের কারণে গাড়িটা থেমে যাবে। তাহলে টি বের করতে হবে, ফর্মুলা ভি সমান ইউ মাইনাস, এটা যেহেতু মন্দন এজন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। তাহলে এখান থেকে টি সমান আছে 10 বাই হলো এ, এ মানে আমাদের গাড়ির যে মন্দন। তাহলে মন্দনটা তৈরি করবে কে? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল সমান ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এফ কে সমান আমরা জানি মিউ কে আর, আর মানে তো এমজি, তলের লম্ব প্রতিক্রিয়া। আর এখানে এর সমান লেখা যায় মিউ কে ইন্টু জি, মানটা বসাই দিয়ে টি এর মান আসে আমাদের 2.5 সেকেন্ড, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের? গাড়িটি কত দূরে গিয়ে থেমে যাবে, গাড়িটি কত দূরে গিয়ে থেমে যাবে। তাহলে আমাদের বের করতে হবে এস, বের করতে হবে। কি কি দেওয়া আছে আমাদের এখানে? আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ তো শূন্য, যেটা থেমে যাবে। তাহলে আমাদের ফর্মুলা আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2a এস। ওকে, তাহলে ভি এর মান তো 0, ইউ এর মান হলো 36 কে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে এস, ঠিক আছে। তাহলে এটা আসে আমাদের হলো 100 মাইনাস 2as, তাহলে s ইজ ইকুয়াল টু 100 মাইনাস 2 ইন্টু a, ঠিক আছে, 100 মাইনাস 2 ইন্টু a। দেখো a এর মান আমরা কত পেয়েছি এখানে? মিউ কে ইন্টু জি, এর মান পেয়েছি আমরা হলো মিউ কে ইন্টু জি। তাহলে মানগুলো যদি আমরা বসাই দেই, 2 মিউ কে এর মান হলো 0.4, জি এর মান যদি আমরা 10 ধরি তাহলে এখানে যেটা দাঁড়ায় 20, এখানে হলো আমাদের 8। ওকে, তাহলে 12.5 মিটার। তাহলে এতটুক দূরত্ব অতিক্রম করে গাড়িটা কি হবে? থেমে যাবে এত সময় পর। তাহলে 2.5 সেকেন্ডে আমাদের এটা 12.5 মিটার দূরত্ব করে কি হবে? বস্তুটা, গাড়িটা থেমে যাবে। আমাদের এই ম্যাটটা একটু খেয়াল করো, হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 20 মিটার দৈর্ঘ্যের একটি তল বেয়ে একটি বস্তু, 20 কেজি ভরের একটা বস্তু নিচের দিকে পড়তেছে। তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.4, তলের শীর্ষবিন্দু থেকে নিম্নবিন্দুতে নামতে বস্তুটির কত সময় লাগবে? দেখো আমরা একটু একটা চিত্র এঁকে করার চেষ্টা করি। তো ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা তল, হ্যাঁ, তো এখানে ধরো এটা এ, এটার নাম দিলাম হলো বি। তাহলে এই তলটা দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের? 20 মিটার। ঠিক এই জায়গা থেকে একটা বস্তুকে কি করা হলো? ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। সেই বস্তুটা নিচের দিকে পড়তে কত সময় লাগবে? তাহলে খেয়াল করো, এই বস্তুটা যখন আমাদের নিচের দিকে পড়বে তখন আমরা জানি যে ওজনের দুইটা উপাংশ, আমাদের এই বরাবর কাজ করবে হলো এমজি, তাহলে এই দিকে নামতে সাহায্য করবে কে? তাকে এমজি কস থিটা। এবং উল্টা দিকে তাকে বাধা দেবে কে? বলো দেখি, ঘর্ষণ বল, ঠিক আছে। এবং
এই তলের উপর একটা লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, এটা হলো আমাদের আর। ঠিক আছে, তাহলে বস্তুটা নামবে নিচের দিকে, সরি আমাদের এখানে mg sin থিটা হবে, এটা mg sin থিটা। তাহলে mg sin থিটা চেষ্টা করবে বস্তুটাকে নিচের দিকে নামাতে, আর বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল, তাকে থামাতে চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে বস্তুটা যেহেতু নামছে, তার মানে অবশ্যই আমাদের এফ কে থেকে কি mg sin থিটার মানটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, তাহলে আমাদের তো সময় কত লাগবে এমনিতে খেয়াল করো, যেটা চাইছি আমরা ওটা ইউজ করার চেষ্টা করি। তাহলে আমাদের দূরত্ব দেওয়া আছে, বস্তুটা তো অবশ্যই একটা ত্বরণে পড়বে, তাই না? তাহলে ত্বরণ এবং দূরত্ব দেওয়া থাকলে সময় বের করার ফর্মুলা কি? তো সময়ের ফর্মুলা আমরা কি জানি? s = ut প্লাস হাফ a t স্কয়ার। যেহেতু বস্তুটা a বিন্দুতে স্থির ছিল, তাহলে অবশ্যই u এর মান 0, t প্লাস হলো হাফ a t স্কয়ার। তাহলে s সমান লেখা যায় আমাদের হাফ a t স্কয়ার। তাহলে t সমান কি লেখা যায়? স্কয়ার রুট অফ 2s বাই হলো a। এটা আমরা সমীকরণ 1 দিয়ে রেখে দিলাম। এখন s এর মান মানে আমাদের দূরত্ব ab এর মান দেওয়া আছে 20 মিটার, s সমান দেওয়া আছে কত আমাদের? 20 মিটার। কিসের মান নেয় আমাদের? a, ত্বরণ। তাহলে খেয়াল করো আমাদের এখানে এই যে দুইটা বল কাজ করতেছে, mg sin থিটা বস্তুটাকে নিচের দিকে নামাবে, f কে তাকে বাধা দিবে, এই দুইটার লব্ধি মিলে একটা বল তৈরি হবে, যে বলটা কি, যে বলের কারণে বস্তুটা নিচের দিকে নামবে। তাহলে খেয়াল করো আমাদের এখানে বাধা দেবে কে? mg sin থিটা, সরি mg sin থিটার কারণে বস্তুটা পড়বে, আর তাকে বাধা দেবে কে? আমাদের f কে। ফলে একটা কি তৈরি হবে? একটা ত্বরণ তৈরি হবে। তাহলে mg sin থিটা বস্তুটাকে নিচের দিকে নামাবে, f কে তাকে বাধা দিবে, এ ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে আমাদের কাজ হলো a এর মান নির্ণয় করা। ঠিক আছে, f কে মানে আমরা জানি কি? মিউ কে আর, মিউ কে আর। আবার r সমান আমরা দেখতে পাচ্ছি, r মানে কি? mg cos থিটা, r সমান হলো mg cos থিটা সমান m a। আমরা যদি সব জায়গা থেকে m গুলো ক্যান্সেল করে দেই, তাহলে দেখো a সমান অ্যাকচুয়ালি কি থাকে আমাদের এখানে? g sin থিটা মাইনাস মিউ কে cos থিটা, g sin থিটা মাইনাস হলো মিউ কে cos থিটা। ওকে, তাহলে g এর মান যদি আমরা বসাই 9.8, এখানে হলো sin 30 ডিগ্রি, মিউ এর মান দেওয়া আছে 0.2 cos 30 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মনে হয় সম্ভবত, একটু ক্যালকুলেশন করে দেখি আমরা, 1.5 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণে আমাদের এই বস্তুটা কি হবে? নিচের দিকে পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এখন এর মানটা আমরা এখানে বসাই দিই, √2, s এর মান দেওয়া আছে আমাদের হলো 20, আর এর মান হলো 1.5। ওকে, তাহলে আমাদের 40 ভাগ হলো 1.5। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা যেটা হলো 5.16 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে ঠিক এই কর্নারে যদি বস্তুটাকে ছেড়ে দেই, বস্তুটা নিচের দিকে নামতে 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 বিভিন্ন দেশে যখন পৌঁছাবে, সময় লাগবে কত? 5.1 সেকেন্ড। আশা করছি বুঝতে পারছো তোমরা সবাই। এবার এই ম্যাটটা একটু খেয়াল করো তোমরা, এখানে বলছে একটা টেবিল, এটা একটা টেবিল, টেবিলের উপর রাখা 100 কেজি ভরের সাথে একটা স্প্রিং যুক্ত আছে। স্প্রিং নিত্যের কাজ আমরা নিশ্চয় জানি, ওজন নির্ণয় করা। হ্যাঁ, স্প্রিং নিত্যের কাজ হলো ওজন বা বল নির্ণয় করা। ওকে, এর সাথে লাগানো আছে। এখানে বস্তুটিকে গতিশীল করার জন্য আমরা এদিকে এফ স্থির ছিল, এটাকে আমরা গতিশীল করার জন্য আমরা কি বল প্রয়োগ করছি? এফ বল প্রয়োগ করতেছি আমরা এখানে। ক্রমাগত বল প্রয়োগ করা হচ্ছে। স্প্রিং নিক্তির পার্ট যখন এখানে বল প্রয়োগ করব, তখন স্প্রিং নিক্তির পার্টটা দেখাবে আমরা কত বল প্রয়োগ করলাম এখানে। স্প্রিং নিক্তির পার্ট যখন 150 নিউটন, তখন বস্তুটি কেবলমাত্র বা শুধুমাত্র গতিশীল হয়। হ্যাঁ, বলছে টেবিল এবং বস্তুর মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান কত। তো কেবলমাত্র গতিশীল বলতে কি বোঝায়? গতিশীল হওয়ার উপক্রম বা কেবলমাত্র গতিশীল হলো। হ্যাঁ, তাহলে কোন একটা বস্তু যখন গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন তার উপর কোন বল কাজ করে আমরা জানি। আমরা চাইছি এখানে কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা ফর্মুলা কি ছিল আমাদের? মিউ এস সমান হলো এফএস বাই হলো আর। তাহলে এখানে পার্ট দেওয়া আছে কি? 150 নিউটন। এটা কার পার্ট দেওয়া আছে? যখন বস্তুটি কেবলমাত্র গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম হয়। তাহলে কোনো একটা বস্তুকে উপর বল প্রয়োগ করলে বস্তু যখন স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন আমরা জানি তার উপর কোন বল কাজ করে? সীমাস্থ ঘর্ষণ বল। যে বল প্রয়োগের কারণে কোনো বস্তু কি
গতিশীল অবস্থা থেকে স্থির থেকে গতিশীল হওয়ার উপক্রম হয়। তাহলে যেহেতু এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি কেবলমাত্র গতিশীল হয়েছে বা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, সুতরাং 150 নিউটন কিসের মান দেওয়া আছে? এটা আমাদের কিন্তু সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এফএস আসলে কি এখানে? সীমাস্থ ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 150। ঠিক আছে, আর এর মান দেওয়া আছে, আর সমান আমরা জানি যেহেতু তল এম জি, তাহলে 150 এম এর মান দেওয়া আছে 109.8, তাহলে 150 বাই হলো 980। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মান দ্বারা সম্ভবত 0.153 এ হলো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান। ঠিক আছে, আবার একটু খেয়াল করে দেখো, কোনো একটা বস্তু স্থির ছিল, তার সাথে একটা স্প্রিং নিক্তি লাগানো আছে। এখানে বস্তুটার উপরে যদি আমরা বল প্রয়োগ করি, স্প্রিং একটা টান ফলে এখানে কি স্প্রিং কি দেখাবে? একটা মান দেখাবে আমাদের, তাই তো? তাহলে স্প্রিং নিক্তি যখন আমাদের এই মানটা দেখাবে এখানে, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করবো এখানে মানটা কি ঠিক সেরকমই আমাদের এখানে দেখাবে। তাহলে এখানে বল প্রয়োগ করতে করতে আমাদের বলের পরিমাণ যখন স্প্রিং দেখাচ্ছে কত? 150 নিউটন, ঠিক সেই মুহূর্তে বস্তুটা স্থির থেকে কি গতিশীল হওয়ার উপক্রম হয়েছে মাত্র। হ্যাঁ, কেবলমাত্র গতিশীল বা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তাহলে কোনো বস্তু যখন স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন যে বল কাজ করে সেই ঘর্ষণ, তখন সেই ঘর্ষণ বলকে আমরা কি বলি? সীমাস্থ ঘর্ষণ বল। অ্যাকচুয়ালি 150 নিউটন বলটা কি আমাদের সীমাস্থ ঘর্ষণ বলের মানটা আমরা বসাই দিয়েছি। যেহেতু আমাদের এখানে লম্ব প্রতিক্রিয়া কাজ করবে কত? এদিকে যদি আমাদের mg হয়, লম্ব প্রতিক্রিয়া কাজ করে উপরের দিকে আর, তাহলে আর এর পরিবর্তে আমরা mg বসাই দিয়েছি। এই হলো আমাদের μs 1.153। আশা করছি বুঝতে পারছো সবাই। এই ম্যাথটা একটু খেয়াল করো তোমরা, দেখো হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে উপরের দিকে উঠতেছে। হঠাৎ গাড়ির ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে গাড়িটি আর কত দূর গিয়ে থেমে যাবে? আমরা একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ি রাস্তা, ঠিক আছে? এখানে একটা গাড়ি আছে আমাদের, এই ধরো আমাদের গাড়ি, এটা এদিকে উঠতেছে কত বেগে? আমাদের 54 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে উঠতেছে, ঠিক আছে? হঠাৎ করে কি হলো? গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। তাহলে গাড়ির ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধ সাথে সাথে গাড়িটি থেমে যাবে না, জড়তার কারণে আরো কিছু দূর সামনে দিকে সে যাবে। প্রশ্নটা বলছে আর কত দূর যাবে সেখান থেকে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, গাড়ির ইঞ্জিন যখন, গাড়িতে গতিশীল কোন দিকে? আমাদের এই দিকে। তাহলে গাড়ির ওজন কাজ করবে আমাদের ঠিক এই বরাবর, এই বরাবর কাজ করবে কত? আমাদের mg sin 30। এই দিকে যদি গাড়িটা গতিশীল হয়, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? অবশ্যই বিপরীত দিকে, fk, ঠিক আছে? আর এদিকে তো আমাদের r আছে আগে থেকে, হলো আমাদের mg cos থিটা, এদিকে হলো আমাদের r। তাহলে খেয়াল করো, গাড়িটা যখন থামলো, তারপর গাড়িটা কিভাবে যাবে? গাড়িটা যখন, ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে গেল, তখন গাড়িটা কিভাবে যাবে? তো গাড়িটা অবশ্যই তারপর কিভাবে যাবে? অবশ্যই মন্দনে। তাহলে আমরা যদি সেই মন্দনটা বের করতে পারি, আমাদের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, কতটুকু যাবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, তাহলে মন্দনটা তৈরি করবে কে? খেয়াল করো, গাড়ি যখন সামনের দিকে যেতে চাবে, তখন তাকে বাধা দেবে কে? fk প্লাস mg sin 30। তাহলে এই দুইজন মিলে তাকে বাধা দেবে, ঠিক আছে? তাহলে এই বাধাদানকারী বলটা কি তৈরি করবে? অ্যাকচুয়ালি মন্দনটা তৈরি করবে। তাহলে খেয়াল করো, আমাদের f সমান কি লেখা যায়? mg sin 30 প্লাস হলো fk। আমাদের কাজ বের করতে হবে কি? মন্দন। তাহলে mg sin 30, fk মানে আমরা জানি μk r, μk r। তাহলে mg sin 30 μk r মানে mg কি? cos থিটা। ওকে, তাহলে এখান থেকে ma, তাহলে a সমান লেখা যায় আমাদের g ইন্টু সাইন, এখানে 30 লিখলাম, এখানে একবারই লিখলাম আমরা cos 30। তাহলে সাইন 30 প্লাস হলো মিউকে ইন্টু cos 30। ওকে, তাহলে 9.8, সাইন 30 এর মান তো হাফ, মিউকের মান আমাদের এখানে দেওয়া আছে 0.3,
0.3 cos 30 এর মান কত √3/2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো মোটামুটি আমাদের এখানটা ত্বরণটা দাঁড়ায় 7.4 মিটার পার ত্বরণ না আসলে এটা মন্দন। তাহলে ঠিক গাড়ির ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে যাবে তখন সেই মুহূর্তে গাড়িটা তখন মন্দনে যাবে সামনের দিকে, মানে কিছুক্ষণ পর থেমে যাবে। সে মন্দনটা কত 7.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মন্দন আমরা পেয়ে গেছি। এখানে আমরা আদিবেগটা জানি, এখানে আমাদের আদিবেগ দেওয়া আছে এইটা, শেষ বেগ কত হবে 0। তাহলে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ত্বরণ আমরা বের করেছি, বের করব কি আমরা দূরত্ব। তাহলে ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি, কোন ফর্মুলা হবে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as। এখানে u এর মান v এর মান তো 0, u স্কয়ার মাইনাস 2as। তাহলে অতএব s ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2a। আমাদের u এর মান হলো 54 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার কে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই, আমরা বলেছিলাম 3.6 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, 2 ইনটু আমাদের 7.4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এটা যেটা দাঁড়ায় সেটা 15.2 মিটার। তাহলে এতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটা কি হবে থেমে যাবে। আমরা আবার একটু চেষ্টা করি। এখান থেকে একটা পাহাড়ি রাস্তা বেয়ে একটা গাড়ি যাচ্ছে আমাদের 54 কিলোমিটার পার আওয়ার বেগে। হঠাৎ করে কি হলো, গাড়িটার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিন যদি বন্ধ হয় গাড়ি কি সাথে থামবে? জড়তার কারণে কি হবে, কিছুক্ষণ আরো সামনের দিকে যাবে। কতটুকু উপরে উঠে সে থেমে যাবে এটাই বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। ইঞ্জিন যখন বন্ধ হবে তখন গাড়িটা কিভাবে যাবে, অবশ্যই মন্দনে। সেই মন্দনটা যদি আমরা বের করতে পারি তাহলে গাড়ির মন্দনটা তৈরি করবে কে, সামনের দিকে যেতে বাধা দানকারী করবে কে, আমাদের mg sin থিটা প্লাস হলো f কে। এই দুইটা এখান থেকে আমরা মন্দনটা বের করে নিয়েছি। তারপর আমরা সমীকরণে বসিয়ে এই যে s বের করেছি। এটা তার মানে বস্তুতে গাড়ি যখন থামবে, ইঞ্জিন যখন বন্ধ হয়ে যাবে তারপরে আরো 15.2 মিটার পরে গিয়ে আমাদের গাড়িটা কি হবে থেমে যাবে। আশা করছি বুঝতে পারছে সবাই। চলো দেখি আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। আমাদের এখানে 10 কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে। বস্তুটাকে আমরা 30 ডিগ্রি করে একটা বল প্রয়োগ করতেছি। হ্যাঁ, আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 2টা, দিয়ে বলছে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হবে। অর্থাৎ এফ এর মান কত হলে বস্তুটা কি হবে গতিশীল হওয়ার উপক্রম হবে, ঠিক আছে। তো আমরা জানি কোনো বস্তু যখন গতিশীল করার চেষ্টা করা হয় স্থির বস্তুকে, হ্যাঁ, তখন গতিশীল হওয়ার উপক্রম কখন হয়, যখন সীমাস্থ ঘর্ষণ যে বল তার সমান যখন বল প্রয়োগ করা হয়। কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বলের মান যখন তার সীমাস্থ ঘর্ষণ বলের সমান হয় তখন বস্তুটাকে গতিশীল হওয়ার উপক্রম হয়। তো যেহেতু এখানে বলছে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হবে, তার মানে এই বস্তুটার আসলে তলের কি বের করতে হবে, বস্তু এবং তলের মধ্যকার সীমাস্থ ঘর্ষণ বলটা বের করতে হবে। এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি কি হবে গতিশীল হওয়ার উপক্রম হবে। চলো দেখি নির্ণয় করি আমরা। তাহলে দেখো এই বলটা যে আমরা এখানে প্রয়োগ করব এদিকে টানবো, তাহলে বলের দুইটা উপাংশ থাকবে, তাই তো। একটা হলো আমাদের f cos 30 আর একটা কি থাকবে আমাদের এখানে f sin 30। ওকে, আর বস্তুর ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে, তাই তো। আর এই তলের একটা কি আছে লম্ব প্রতিক্রিয়া, সেটাও কাজ করবে কোন দিকে, উপরের দিকে। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে এটা বের করে রাখি, বস্তুটা যেহেতু এই অক্ষ বরাবর স্থির আছে তলের উপর, তার মানে উপরের বল আর নিচের বলকে পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এফএস বের করতে গেলে আপনার আরটা লাগবে। তাহলে এখানে শর্ত মত দেখো আর প্লাস এফ সাইন থিটা সমান লেখা যায় আমাদের এম জি। ওকে, তাহলে আর সমান কি লেখা যায় এম জি, এফ সাইন থিটার মান তো হাফ, তাহলে এফ বাই হলো 2। ওকে, আমাদের দরকার কি সীমাস্থ ঘর্ষণ বল, সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে বস্তুটা কি থাকবে আমাদের এখানে স্থির থাকবে। সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে বস্তুটা কি থাকবে স্থির থাকবে। আমরা একটু অঙ্কের নাম্বারটা দিয়ে নেই, এটা আমাদের 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তাহলে এফ এস সমান আমরা কি জানি মিউ এস ইনটু হলো আর, ঠিক আছে। তাহলে মিউ এস আর মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি এম জি মাইনাস হলো এফ বাই 2। তাহলে খেয়াল করো মানগুলো যদি আমরা বসাই, আর এফ এস সমান কত হবে, ঠিক আছে। আমাদের যেহেতু স্থিতি ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই দিকে, তাই না। তাহলে অবশ্যই বলটা আসবে কি, তাহলে আমাদেরকে পুরো এফটা কাজ করবে বিপরীতে, পুরো এফটা নাকি আমাদের এই এফ এর একটা উপাংশ, সেই উপাংশটা কত এফ cos 30। তাহলে আমাদের এই এফ এসটা কার সমান হতে হবে এফ cos 30 সমান এফ cos
30, ঠিক আছে। f cos 30 মানে কি আমাদের √3/2। মিউ এস এর মান হলো 0.4, m এর মান তো 10, g এর মান আমরা 10ই ধরি এখানে, কিন্তু f বাই হলো 2, ঠিক আছে। এটা মানে হলো 0.86 এত f, এখানে হলো 0.4, 100 মাইনাস হলো f বাই 2, তাহলে এখানে হলো 40 মাইনাস হলো 0.2f, এখানে 86 এত f। এবার যদি নিয়ে আসি আমরা, তাহলে আসে 1.06 এত f সমান হলো আমাদের 40। ওকে, তাহলে f সমান 40/1.06, এটা আসে আমাদের 37.7 এত নিউটন। তাহলে আমরা যদি সর্বনিম্ন এই পরিমাণ বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি হবে? স্থির থাকবে। এর থেকে কম বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে। এর থেকে কম বল প্রয়োগ করলে বস্তু কি হবে? স্থির থাকবে। এই বল প্রয়োগ করলে গতিশীল হওয়ার উপক্রম হবে, এবং এর থেকে বেশি বল প্রয়োগ করলে সাধারণত বস্তুটা কি হবে? আমাদের গতিশীল হবে। তো আশা করতে বুঝতে পারতেছি আমরা। ওকে, তাহলে আবারও খেয়াল করি, আমাদের বস্তুটাকে গতিশীল সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে গতিশীল হওয়ার উপক্রম হয়? আমরা জানি যে যদি আমরা সীমাস্থ ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কাজ করবে ঠিক উল্টো দিকে, আর তাহলে আমাদের এই বলের একটা উপাংশ কাজ করবে দিকে। তাহলে আমাদের বলের এই উপাংশ আর সীমাস্থ ঘর্ষণ বল যদি পরস্পর সমান হয় তখন বস্তুটা কি হবে? গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে এফ এস সমান আমরা জানি কি মিউ এস আর, এফ এস এর পরিবর্তে এফ cos 30, কারণ এফ cos 30 আর এফ এস দুটো পরস্পর সমান হতে হবে, ঠিক আছে। আর আর এর মান তো আমরা এখান থেকে বের করে ফেলেছি, আর এর মান হলো আমাদের এইটা। ওকে, আর প্লাস এফ sin থিটা সমান হলো mg, কারণ আমাদের যেহেতু বস্তুটা অক্ষ বরাবর স্থির তাহলে উপরের বল আর নিচের বলটা এখান থেকে সমান বের করতে পারি আমরা। ওকে, তবে ক্যালকুলেশন করে এই m, তাহলে এই বস্তুটার উপর সর্বনিম্ন আমরা এত নিউটন বল প্রয়োগ করে বস্তুটা কি রাখতে পারি? আমরা গতিশীল করতে পারি বা গতিশীল হওয়ার উপক্রম হয়। এরপর বলছে বস্তুর উপর যদি 60 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা গতিশীল কত ত্বরণ কত হবে? তো যেহেতু 37 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়, তাহলে 60 নিউটন বল প্রয়োগ করলে অবশ্যই বস্তু কি হবে? গতিশীল হবে। তাহলে দেখি আমরা এফ এর জায়গায় কত বল প্রয়োগ করব? এখানে 60 নিউটন, 60 নিউটন। ওকে, তাহলে এখন খেয়াল করো, বস্তু যেহেতু গতিশীল হয়ে গেছে, আমাদের এই পরিমাণ বল প্রয়োগ করলে গতিশীল হওয়ার উপক্রম হয়। 60 নিউটন বল প্রয়োগ করেছে মানে বস্তু কি হয়ে গেছে? অলরেডি গতিশীল হয়ে গেছে। তাহলে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন সেখানে আর কিন্তু স্থিতি ঘর্ষণ বল কাজ করে না। কোন বল কাজ করে তখন? এফ কে। গতিশীল হওয়ার পর কোন বল কাজ করে? এফ কে। এখন কিন্তু বস্তুটা কি হয়ে গেছে? গতিশীল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের ত্বরণ কত হবে? তাহলে ত্বরণের ফর্মুলা তো আমরা জানি, এ সমান কি লেখা যায়? আমাদের এই দিকের বলটা কাজ করবে কত? এই দিকের বল হলো আমাদের এফ cos 30, এটা বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করবে, আর এটাকে বাধা দেবে কি? আমাদের এফ কে। হ্যাঁ, আর বস্তুর ভর দেওয়া তো আমরা জানি এম। তাহলে এফ এর মান দেওয়া আছে কত? আমাদের 60, cos 30 এর মান কত? √3/2। এফ কে সমান আমরা জানি কি লেখা যায়? মিউ কে ইনটু আর, মিউ কে ইনটু আর, ঠিক আছে। তাহলে মিউ কে ইনটু আর, তাহলে আর বলতে দেখো আর এর মান আমরা এখান থেকে বসাই দেব mg মাইনাস f/2, mg মাইনাস হলো f/2, ঠিক আছে, ভাগ হলো আমাদের m। এটা করলে দাঁড়ায় মোটামুটি আমাদের 51.7 বা সামথিং 52 মতো আসে এখানে। মিউকের মান দেওয়া আছে আমাদের 0.2, মিউকের মান দেওয়া আছে 0.2, m এর মান 10, g এর মান আমরা 10 ধরি, f এর মান দেওয়া আছে 60 ভাই হলো 2, এর মান হলো আমাদের 10। ওকে, তাহলে 52 মাইনাস 0.2 ইনটু এখানে 100, 170 ভাগ হলো আমাদের 10। তাহলে 52 মাইনাস হলো 14 ভাগ হলো 10। 52 থেকে 14 বাদ দিলে থাকে হলো আমাদের 38, 38 কে 10 দ্বারা ভাগ করলে আমাদের 3.8 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই বস্তুটার উপর যদি আমরা ঠিক এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 60 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হবে। তাহলে প্রথমটা ছিল আমাদের বস্তুটাকে কত বল প্রয়োগ করলে গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে সীমাস্থ ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। তারপর তার ছিল 37.7, যেহেতু 60 নিউটন বল প্রয়োগ করছি তাহলে বস্তু অলরেডি কি গতিশীল হবে। তাহলে গতিশীল হওয়ার সময় কত ত্বরণে গতিশীল হবে সেই ত্বরণটা আমরা এখানে বের করছি, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো তোমরা সবাই। আজকে আমাদের ঘর্ষণ বলের এটাই লাস্ট ম্যাথ।
সবাইকে পরবর্তী অন্য কোনো টপিকে ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে সব বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।